আসসালামু আলাইকুম সকলকে। বিজয় যাত্রার পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম, এবং বাংলাদেশের যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছেন, আপনাদের সামনে কিন্তু একটা খুবই স্পেশাল একটা ক্লাসটি কিন্তু হাজির হয়ে গিয়েছে। আচ্ছা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা? আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা? যদি সাউন্ডটা ক্লিয়ার শোনা যেয়ে থাকে, একটু সবাই কষ্ট করে কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। একটু কষ্ট করে সবাই কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমাকে ক্লিয়ার শোনা যেয়ে থাকলে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমাকে ক্লিয়ার শোনা যেয়ে থাকলে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি, এবং আজকে ইনশাল্লাহ 50তম বিসিএস এবং প্রাইমারি 2025, অর্থাৎ একই সাথে দুইটা চাকরির প্রস্তুতি। দেখেন, আজকে যারা যুক্ত হয়েছেন, যেহেতু আমি অনেকদিন পরে ক্লাস নিতে আসলাম এবং আমার গলার অবস্থা মানে প্রচন্ড খারাপ ছিল। লাস্টে আমি যেদিন আপনাদের সেমিনার নিয়েছিলাম সেদিন কিন্তু কথাও বলতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমতে ভালো। তো আজকে আবার বলছি, আপনাদের প্রথমে একটা নোটিশ দিয়ে রাখি, অর্থাৎ প্রাইমারি 2025, প্রাইমারি 2025 পরীক্ষা, প্রাইমারি 2025-এর এক্সামটা কিন্তু আগামী 2 জানুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী 2রা জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এটা হচ্ছে ফাইনাল, এবং যেহেতু এটা অন্তর্বর্তী সরকারের টার্মেই কিন্তু সার্কুলারটা দেওয়া হয়েছে, এবং 2রা জানুয়ারি এরপরে কিন্তু আর লেট হবে না, অর্থাৎ এটা কিন্তু ফাইনাল। এবং দেশের যদি পরিস্থিতি ভালো থাকে, আগামী 2রা জানুয়ারি নির্বাচন আগে কিন্তু আপনাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। আচ্ছা, একজন লিখেছেন যে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং যারা যুক্ত হয়েছেন, আজকের কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, এবং এটা হচ্ছে একই সাথে যারা প্রাইমারি 2025 এবং যারা 50তম বিসিএস দিবেন, তাদের তাদের জন্য কিন্তু ইংলিশ লিটারেচার, তাদের জন্য ইংরেজি লিটারেচার, অর্থাৎ লিটারেচার থেকে কিন্তু প্রতি বছর এই দুইটা, অর্থাৎ প্রাইমারি এবং বিসিএস এ পরীক্ষায় প্রশ্ন থাকবেই, মানে মাস্ট কিন্তু থাকবেই। আজকে কিন্তু একটা ম্যারাথন ক্লাসটি, এবং আজকে ঘোষণা দিচ্ছি আজকের ক্লাসটি যারা শেয়ার অ্যান্ড হচ্ছে লাভ রিয়াক্ট দিয়ে জানাবেন, অর্থাৎ যারা ক্লাসটি শেয়ার এবং লাভ রিয়াক্ট দিবেন, তাদের জন্য আজকের একটা স্পেশাল পিডিএফ, অর্থাৎ আজকের ক্লাসের একটা স্পেশাল পিডিএফ ফ্রিতে দিয়ে দেবো। তো সবাই একটু দ্রুত, অর্থাৎ আজকের ক্লাসটি সবাই একটু দ্রুত শেয়ার এবং রিয়াক্ট দিয়ে একটু দ্রুত ডান লিখে জানান। আজকে ইনশাল্লাহ প্রাইমারি বিসিএস এ কিভাবে আসলে একটা ক্লাসে 2 থেকে 3 মার্কস, কমন কিভাবে পাওয়া যায়, সেটা কিন্তু আজকে ইনশাল্লাহ দেখাবো। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। এবং সময় কিন্তু আর বেশি দিন নাই, অর্থাৎ আপনাদের কিন্তু এই টাইমের মধ্যেই কিছু একটা করতে হবে, অর্থাৎ যারা চাকরি পেতে চান, সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত। সবার একটু দ্রুত কমেন্ট দেখতে চাই, যেহেতু অনেকদিন পরে ক্লাস নিতে এসেছি, এবং যারা আমার ক্লাস করতে অধীর আগ্রহী ছিলেন, আমি ইনশাল্লাহ আজকে আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু ইংরেজি লিটারেচার ক্লাস দিব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। তো আজকে কথা দিচ্ছি, আপনার জীবনের, আপনার লাইফের একটা বেস্ট ক্লাস হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনার লাইফের একটা বেস্ট ক্লাস হয়ে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখনই ক্লাসটি শুরু করে দিব, এবং অবশ্যই যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব
এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো লিখে রাখলেই কিন্তু ইংরেজি সাহিত্যে কমন পাবেন, ইংরেজি সাহিত্যে কমন পাবেন কিন্তু ইনশাল্লাহ। আচ্ছা, তো চলে যাচ্ছে আজকে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন হচ্ছে ডান। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 439 জন কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। স্যার, দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে? প্রথম ধাপের প্রথম আর দ্বিতীয় ধাপ আমি যতটুকু জানি যে প্রথম আর দ্বিতীয় ধাপ একই সাথে নেওয়া হবে। তো আমি এটা নিশ্চিত হয়ে আপনাদের জানিয়ে দিব। তো আপনারা রেডি থাকেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ 1 থেকে 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ সবগুলো পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, 430 জন অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। তো আমি এখনই আজকের যে প্রথম প্রশ্ন সেখানে কিন্তু চলে যাব ইনশাল্লাহ। সবাই কিন্তু আমার সাথে অবশ্যই প্রশ্ন সমাধান করবে। আচ্ছা, ঠিক আছে, আজ চলে যাচ্ছি আজকের দিনের প্রথম প্রশ্ন। দেখেন, প্রথম প্রশ্নটা একটু খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, কি বলেছে? আগে আগে আমাদের প্রশ্ন বুঝতে হবে। ইংরেজি সাহিত্য মানে হচ্ছে ঠান্ডা মাথায় প্রশ্ন উত্তর করতে হবে। দেখেন কি বলেছে, ইউরোপিয়ান রেনেসা। দেখেন কি বলেছে, ইউরোপিয়ান রেনেসা। ইউরোপিয়ান রেনেসা রিফার্স টু, অর্থাৎ ইউরোপিয়ান যে রেনেসা, অর্থাৎ রেনেসা থেকে কিন্তু আসে ইংরেজি সাহিত্যের রেনেসা পিরিয়ড। একটু লিখে রাখেন, রেনেসা থেকে কিন্তু আসে ইংরেজি সাহিত্যের রেনেসা পিরিয়ড। রেনেসা পিরিয়ড, এই রেনেসা পিরিয়ডের যদি আমি একটু ইতিহাস বলি, অর্থাৎ কিভাবে আসলে রেনেসা শুরু হয়, 14th সেঞ্চুরি, অর্থাৎ 14th সেঞ্চুরি, 14th সেঞ্চুরিতে ইতালির ফ্লোরেন্সে, লিখে রাখেন ইতালির ফ্লোরেন্সে, ইতালির ফ্লোরেন্সে কিন্তু সর্বপ্রথম রেনেসার সূচনা হয়। এবং রেনেসা মানে হচ্ছে এক কথায় নবজাগরণ। সে নবজাগরণটা কি? নবজাগরণটা কিন্তু মূলত আসলে কোনো টাকা পয়সা বা ধন সম্পদ নবজাগরণ নয়। নবজাগরণ কিন্তু ছিল মূলত লার্নিং, অর্থাৎ শিক্ষা দীক্ষার, শিক্ষা দীক্ষার কিন্তু নবজাগরণ কি বলা হয় আমাদের রেনেসা পিরিয়ডের মূল কথা। অর্থাৎ ইংরেজি মনে রাখবে, যে কোনো দেশ যখন সভ্য হতে চায়, সভ্য হওয়ার সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে লার্নিং। অর্থাৎ এই লার্নিংটা কিন্তু মূলত গড়ে উঠেছিল দুইটা বিষয় কেন্দ্র করে, একটা হচ্ছে শিল্প আর একটা হচ্ছে সাহিত্য। অর্থাৎ এই দুইটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু ইংল্যান্ডে নবজাগরণের কিন্তু সূচনা হয়েছিল, অর্থাৎ শিল্প এবং সাহিত্য। এই শিল্প আর সাহিত্যই কিন্তু মূলত ইংল্যান্ডের যে রেনেসার সূচনা হয়েছিল রেনেসা পিরিয়ডে, তার মূল কথাই কিন্তু শিল্প এবং সাহিত্য। এই কয়েকটা ইনফরমেশন দিয়ে কিন্তু পরীক্ষার হলে আপনাকে প্রশ্ন করবে। জাস্ট এই কয়েকটা জেনে রাখলে কিন্তু আপনি খুব সহজে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এবার দেখেন কি বলছে, ইউরোপিয়ান রেনেসা রিফার্স টু, মানে ইউরোপের যে রেনেসার সূচনা হয়েছিল সেটা আসলে কোন দিককে আসলে উল্লেখ করে। দেখেন, রিলিজিয়াস রিফর্মস ইন ইউরোপ, এটা কি ধর্মীয় তাত্ত্বিক? আমি কিন্তু বলেছি কি ধর্মীয় তাত্ত্বিক কিন্তু না। একটু আগে বলেছি রেনেসা মানে কিন্তু শিক্ষা দীক্ষা, মানে লার্নিং, এবং যার মূল কথা হচ্ছে শিল্প এবং সাহিত্য। তার মানে দেখেন অপশন এ থেকে কি বলেছে, রিলিজিয়াস রিফর্ম, তার ধর্মীয় কিন্তু কোনো কিছু ছিল না, তার মানে কিন্তু এ ক্রস। আচ্ছা, ইউরোপিয়ান কনকোয়েস্ট অফ দ্য আমেরিকাস, এটা কিন্তু আমেরিকার কোনো কিছু বিজয় ছিল কিন্তু ছিল না, তার মানে কিন্তু ক্রস। দেখেন, ইউনিফিকেশন অফ সার্টেন ইউরোপিয়ান স্টেটস, এটা কিন্তু ইউরোপিয়ান স্টেটস এর মানে একত্রিত হওয়া কিন্তু না, তার মানে কিন্তু ক্রস। এই দেখেন অপশন সি কে বলেছে রিজেনারেশন অফ দ্য আর্টস, অর্থাৎ শিল্প এবং সাহিত্য। রিজেনারেশন অফ দ্য আর্টস অ্যান্ড লিটারেচার স্টার্টিং ইতালি, একটু আগে বললাম শুরু হয়েছিল কোথায়, ইতালি ফ্লোরেন্সে, এবং অপশন সি তে কিন্তু সেই কথাই রয়েছে, অর্থাৎ শিল্প এবং সাহিত্য, আর্টস এন্ড লিটারেচার, যেটা কিনা আমাদের ইতালিতে সূচনা হয়েছিল। তার মানে ইউরোপিয়ান রেনেসা মানে হচ্ছে এক কথায় শিল্প এবং সাহিত্য, যার সূচনা ইতালির ফ্লোরেন্সে, যার সূচনা ইতালির ফ্লোরেন্সে। তার মানে সবাই একটু উত্তরটা লিখে জানাবেন, 1 নাম্বার কি হবে, 1 নাম্বার কি হবে, একটু উত্তরটা সবার কাছে জানতে চাই। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি সৈয়দ আসমাল হুসনা লিখেছেন 1 সি। আচ্ছা, আফরিন সরকার শাপলা সি লিখেছেন, পলি রয় লিখেছেন সি। আছে কিন্তু খুব ইনফরমেটিভ ক্লাস হবে একটা ক্লাসে কিন্তু কমপক্ষে 2-3 মার্কস কম পাবেন ইনশাল্লাহ। তার মানে ইউরোপিয়ান রেনেসা মানে হচ্ছে এক কথায় শিল্প এবং সাহিত্য, অর্থাৎ আর্টস এন্ড লিটারেচার, যার সূচনা হচ্ছে ইতালির ফ্লোরেন্স নগরীতে। তার মানে হচ্ছে 1 সি নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, এইবার বলেন যে 1 নাম্বারটা আপনার কাছে ক্লিয়ার কিনা। 1 নাম্বারটা যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। 1 ক্লিয়ার হলে সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন একটু দ্রুত। এবং সবার কাছে কিন্তু লাইভটি শেয়ার চাই,
আজকে ইনশাল্লাহ ইংরেজি সাহিত্যের একটা ধামাকা ক্লাস হবে, এবং যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্টে লিখবেন তাদের জন্য কিন্তু পিডিএফটা সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, নাম্বার 1 ক্লিয়ার হলো, সবাই একটু 1 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি হাসনাইন আহমেদ লিখেছেন 1 ক্লিয়ার, জেরিন রিজ, মোর্শেদা আক্তার, এনএম এ নাজমুল লিখেছেন 1 ক্লিয়ার। চলে আসেন 2-এ, চলে আসেন 2-এ। দেখেন কি বলেছে, ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রিয়াস। ইলাস্ট্রিয়াস মানে হচ্ছে প্রসিদ্ধ বা বিখ্যাত। এর 44তম বিসিএস পরীক্ষা এসেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ প্রধান শিক্ষক পদে এসেছে, সাব রেজিস্ট্রার। এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়। আচ্ছা, প্রথমেই বলি যে ফ্রান্সিস বেকন কিন্তু একজন এলিজাবেথান পিরিয়ডের কবি, একজন এলিজাবেথান পিরিয়ডের কবি। এবং আজকে যে আমরা এসে লিখি, অর্থাৎ আমরা যে ইংরেজিতে এসে লিখি, সে এসে এর কিন্তু আসলে জনক, অর্থাৎ এক কথায় গদ্যের কিন্তু জনক বলা হয় আমাদের এই ফ্রান্সিস বেকনকে, অর্থাৎ তাকে কিন্তু ফাদার অফ ইংলিশ এসে একটু লিখে রাখেন। এই ফ্রান্সিস বেকনকে ফাদার অফ ইংলিশ এসে, ফাদার অফ ইংলিশ এসে বলা হয়, ইংলিশ এসে বলে। অর্থাৎ ইংরেজি সাহিত্যে যে আমরা যে এখন এসে পড়ি, গদ্য পড়ি, সে গদ্যের কিন্তু জনক মূলত ফ্রান্সিস বেকন। এজন্য কিন্তু তাকে আসলে বলা হয়ে থাকে একজন বিখ্যাত এসাইস্ট, মানে হচ্ছে যিনি প্রবন্ধ রচনা করে থাকেন। এবং তার বিখ্যাত কিছু এসের কথা একটু লিখে রাখেন, তার বিখ্যাত কিছু এসের কথা একটু লিখে রাখেন, যেগুলো চাকরি পরীক্ষার জন্য, যেগুলো চাকরি পরীক্ষায় বারবার কিন্তু এসে থাকে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে অফ স্টাডিজ, 1 নাম্বার হচ্ছে অফ স্টাডিজ, তার একটা বিখ্যাত এসে, হচ্ছে অফ স্টাডিজ। 2 নাম্বার লিখেন অফ লাভ, অর্থাৎ ভালোবাসা নিয়ে। তার মনে কিন্তু অনেক ভালোবাসা ছিল, এবং সে ভালোবাসা নিয়ে কিন্তু তার একটা বিখ্যাত এসে ছিল কিন্তু অফ লাভ। আচ্ছা, এবার আসেন অফ ম্যারিজ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অর্থাৎ বৈবাহিক জীবন এবং সিঙ্গেল লাইফ নিয়ে কিন্তু তার একটা বিখ্যাত রচনা ছিল, অর্থাৎ এই ফ্রান্সিস বেকন। আমি যা যা ইনফরমেশন দিলাম, দেখবেন যে এর মধ্য থেকে কিন্তু প্রশ্ন ইনশাল্লাহ থাকবে। অর্থাৎ এক কথায় ফ্রান্সিস বেকন মানেই কি? ফ্রান্সিস বেকন মানেই ফাদার অফ ইংলিশ এসে, অর্থাৎ ইংরেজি প্রবন্ধের জনক, এবং এসে মানে হচ্ছে প্রবন্ধক বা গদ্য। আর প্রবন্ধের জনক যেহেতু তিনি, অর্থাৎ তাকে কিন্তু এর জন্য বলা হয়ে থাকে এসেইস্ট, অর্থাৎ প্রবন্ধকার বলা হয়ে থাকে। তার মানে নভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক, যিনি উপন্যাস লেখেন, তিনি কিন্তু উপন্যাস লেখেননি, তার মানে কিন্তু ক্রস। ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার, তিনি নাট্যকার ছিলেন না, ক্রস। পোয়েট মানে কবি ছিলেন না। এসেইস্ট মানে কি? প্রবন্ধকার, তার মানে কিন্তু তিনি এক কথায় প্রবন্ধকার ছিলেন, এবং তার বিখ্যাত এসে কিন্তু অফ স্টাডিজ, অফ লাভ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। আজকে ইনশাল্লাহ একটা ক্লাসেই আপনাদের ইংরেজি সাহিত্যের সব ভয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এইবার বলেন 2 নাম্বার কি হবে? 2 নাম্বার কি হবে একটু সবাই আমার সাথে উত্তর করবেন। আচ্ছা, তাজবিন আক্তার খুশি লিখেছেন ডি, এমএসটি আতিয়া আক্তার, মোর্শেদা আক্তার ডি। আচ্ছা, অন্তি, সুবর্ণা আক্তার, আরুষি জানাত, মেঘবালি, কাজমাইন জাবি লিখেছেন হচ্ছে ডি। সবাই কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু ইংরেজি সাহিত্য অত্যন্ত মজার মাধ্যমে শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, জুনায়েদ কায়ুম লিখেছেন হচ্ছে 2 ডি। আজ সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার মানে এই চলে গেল হচ্ছে আমাদের 2 নাম্বার। আচ্ছা, এইবার আসেন 3 নাম্বারে। দেখেন 3 নাম্বার একটা বিখ্যাত একটা লাইন, যে লাইনটা থেকে বিসিএস এ বা চাকরি পরীক্ষায় বারবার কিন্তু প্রশ্ন আসে। দেখেন কি বলেছে, হু রোট, কে লিখেছেন, সাম বুকস আর টু বি টেস্টেড, অর্থাৎ কিছু কিছু বই শুধুমাত্র তার স্বাদটা আসলে একটু টেস্ট করা হয় বা একটু গ্রহণ করা হয়। আদার্স টু বি শ্যালোড, অর্থাৎ কিছু কিছু বই একদম গলাধকর, অর্থাৎ সেগুলো একদম পুরোপুরি আত্মস্থ করা হয়। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু কিছু বই একদম হজম করে, অর্থাৎ চুইংগামের মতো চাবিয়ে কিন্তু একদম হজম করা হয়। তো বলেছে এই যে বিখ্যাত যে একটা উক্তি, অর্থাৎ সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি শ্যালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এই বিখ্যাত উক্তিটি আসলে কার লেখা? তো এই
বিখ্যাত উক্তি সম্পর্কে আমরা জানবো। তো তার আগে আমরা একটু ইতিহাস থেকে একটু জানি, অর্থাৎ একটু আগে আমরা যাকে পড়লাম, একটু আগে আমরা যা কথা বললাম, অর্থাৎ ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকন, অর্থাৎ একটু আগে আমরা যার কথা বললাম, অর্থাৎ ফ্রান্সিস বেকন, তিনি কি ছিলেন? তিনি কিন্তু ছিলেন একজন বিখ্যাত এসেইস্ট। তিনি একজন ছিলেন বিখ্যাত এসেইস্ট বা প্রবন্ধকার। তো এই তার একটা প্রবন্ধ একটু আগে বলছিলাম, তার একটা বিখ্যাত এসের নাম ছিল হচ্ছে কি, তার বিখ্যাত একটা এসের নাম ছিল হচ্ছে অফ স্টাডিজ, অফ স্টাডিজ। এই অফ স্টাডিজে তিনি মূলত পঠন পাঠন অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষা মূলত আসলে কোন কারণে নেওয়া হয় এবং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি আদৌ বাস্তবায়ন করা হচ্ছে, কিংবা শিক্ষার মহৎ উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আসলে কি করতে হবে। শিক্ষা দীক্ষা মানেই আমাদের দেশ শিক্ষা ব্যবস্থা মানেই কিন্তু মানে সার্টিফিকেট শিক্ষা। তিনি কিন্তু সার্টিফিকেট যাবতীয় শিক্ষাকে বাতিল করে শিক্ষার পরিবর্তে তিনি বলেছেন যে এমন শিক্ষা নিতে হবে যে শিক্ষার মাধ্যমে, যে বইগুলো আত্মস্থ করার মাধ্যমে, যে বইগুলো গলাধঃকরণ করার মাধ্যমে আপনার লাইফ, আপনার জীবনটা ভবিষ্যতে বিকশিত হবে, অর্থাৎ যেই বই দিয়ে আপনি জীবনে কিছু করতে পারবেন। এবং আমি যে কথাটা বারবার বলে থাকি যে বিসিএস বা প্রাইমারির জন্য সব টপিক পড়ার দরকার নাই, তিনিও কিন্তু সে এত বছর মানে শত বছর আগে তিনি কিন্তু একই কথাই বলে গিয়েছেন যে কিছু কিছু বইকে আসলে সম্পূর্ণরূপে পড়তে হবে, কিছু কিছু বই আসলে শুধুমাত্র টেস্ট করতে হবে, এবং কিছু কিছু বই কিন্তু পুরোপুরি আত্মস্থ করে পড়তে হবে। তার মানে সব বই কিন্তু একেবারে পড়ার প্রয়োজন নাই। তো এই বিখ্যাত উক্তি মনে রাখবেন, অফ স্টাডিজ গ্রন্থের একটা উক্তি, এবং যার রচয়িতা কে ছিলেন, যার রচয়িতা ছিলেন হচ্ছে ফ্রান্সিস বেকন। তো তার মানে নাম্বার 3 কি হবে একটু সবাই কমেন্টস করে জানাবেন। অপশন এ জোসেফ এডিসন, বি ফ্রান্সিস বেকন, সি ডক্টর জনসন, এবং ডি চার্লস লাম। সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবারকে জানতে চাই। এবং আজকে ইনশাল্লাহ ইংরেজি সাহিত্য দিয়ে, আবারও বলছি, যারা এখনো ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দেননি তারা কিন্তু অবশ্যই শেয়ার এবং রিয়াক্ট দিয়ে রাখবেন। তাদের জন্য কিন্তু পিডিএফটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। তার মানে 3 কি, নাম্বার 3 কি? আচ্ছা, নাদিয়া আফরিন রানী লিখেছে 3 বি, প্রভা চৌধুরী, সম্পাতি বসু, জাসিয়া তিথি, রাজু আহমেদ, এমএসটি আতিয়া আক্তার, আচ্ছা খসরুর তাহলে লিখেছেন হচ্ছে বি। তার মানে সবার উত্তর সঠিক। চলে যাব হচ্ছে এবার নাম্বার 4-এ। এবার চলে যাব নাম্বার 4-এ। দেখেন নাম্বার 4-এ কি বলেছে, ডক্টর ফস্টাস। এই প্রশ্নটা সামনের পরীক্ষা কিন্তু 100% আসার পসিবিলিটি আছে। অর্থাৎ যদি প্রশ্ন মিডিয়াম লেভেলের হয়ে থাকে তো ডক্টর ফস্টাস এই প্রশ্নটা কিন্তু দেওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। আচ্ছা, একটু সবাই লিখে রাখেন, অর্থাৎ ক্রিস্টোফার মার্লো, ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, একটু লিখে রাখেন, ক্রিস্টোফার মার্লো কিন্তু ছিলেন একজন বিখ্যাত ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার। এবং উইলিয়াম শেক্সপিয়ারের পরে যদি কোনো বিখ্যাত নাট্যকার এসে থাকে যার নাম সবার আগে আসবে, তিনি ছিলেন কিন্তু আসলে মূলত ক্রিস্টোফার মার্লো। এবং তিনি এলিজাবেথান পিরিয়ডের একজন বিখ্যাত কবি ছিলেন। এবং তিনি কিন্তু কোন পিরিয়ডের কবি এটাও কিন্তু এসে থাকে, তিনি কিন্তু রানী এলিজাবেথান পিরিয়ডের একজন বিখ্যাত কবি ছিলেন। এবং এলিজাবেথান পিরিয়ডের যে নাটকগুলো আসলে যারা লিখেছেন এলিজাবেথ পিরিয়ডের কবি যারা ছিলেন, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো কিংবা ইউনিভার্সিটি উইটসের যারা কবি ছিলেন, তারা তাদের নাটকগুলো এই রানী এলিজাবেথের সামনে কিন্তু মঞ্চায়ন করতেন। আমি আর একটু সোজা বাংলায় বলি, যারা আসলে গ্রাম দেশে আগে ছিলেন কিংবা আসলে এখনো থাকেন, তারা দেখবেন যে গ্রাম দেশে যাত্রা পালা হয়, মানে নাটকগুলো যাত্রায় মঞ্চায়ন করা হয়, তেমনই ভাবে কিন্তু তারাও এই নাটকগুলো আসলে এলিজাবেথ পিরিয়ডের সময় রানী এলিজাবেথার সামনে তারা কিন্তু মঞ্চায়ন করতেন। এই ক্রিস্টোফার মার্লোর একটা বিখ্যাত নাটক ছিল কিন্তু ডক্টর ফস্টাস, একটা বিখ্যাত নাটক ছিল, একটা ড্রামা ছিল ডক্টর ফস্টাস। এবং এই ডক্টর ফস্টাস কিন্তু মূলত একটা ব্ল্যাক ম্যাজিক, লিখে রাখেন, একটা ব্ল্যাক ম্যাজিক টাইপের কিন্তু একটা ড্রামা ছিল। সেখানে দেখা যায়
যে ডক্টর ফস্টাস তিনি মূলত প্রথম জীবনে একজন আসলে ভালো মানুষ ছিলেন, কিন্তু তাকে একজন শয়তান এসে, অর্থাৎ ডেভিল শয়তান এসে তাকে উদ্বুদ্ধ করে যে তোমাকে আসলে অনেক সম্পত্তির মালিক বানানো হবে, তুমি অনেক ধন সম্পত্তি পাবা, কিন্তু বিনিময়ে তোমার যে আত্মা, সেই আত্মাটা শয়তানের কাছে বিক্রি করে দেবে। অর্থাৎ এক ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক চর্চার দিকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়, এবং তার সাথে চুক্তিনামার মধ্যে উল্লেখ ছিল যে তোমাকে সারা জীবন, এই তুমি যে আমাকে আত্মাটা বিক্রি করে দিলা, তোমার এই আত্মা বিক্রির বিনিময়ে তুমি সারা জীবন তুমি যা চাইবা তাই পাবা, অর্থাৎ তুমি হুকুম করবা এবং হুকুম করা মাত্র কিন্তু আমরা তোমাকে সেটা এনে দিতে বাধ্য থাকব। এবং সেই চুক্তির খাতিরে, অর্থাৎ এবং সেই চুক্তি অনুযায়ী কিন্তু তিনি তার পুরোটা জীবন অতিবাহিত করে, কিন্তু সেই জীবনে তার মনে হয় যে তিনি যা যা করেছেন এবং তার জন্য কিন্তু তার তার একটাই নির্ধারিত স্থান, এবং সেটা হচ্ছে তার হেল বা জাহান্নামে যেতে হবে। অর্থাৎ সেইটা নিয়ে কিন্তু মূলত একটা ট্র্যাজিক বা একটা মর্মান্তিক কিন্তু একটা কাহিনী রচনা করেছিলেন ডক্টর ফস্টাস। অর্থাৎ এক কথায় যদি আসে, ডক্টর ফস্টাস কে রচনা করেছিলেন? তিনি কিন্তু আর কেউ না, কি রচনা করেছেন এক কথায়? ক্রিস্টোফার মার্লো। এক কথায় ক্রিস্টোফার মার্লো। তার মানে উত্তর কি হবে একটু জানান? অপশন এ বেন জনসন, অপশন বি উইলিয়াম শেক্সপিয়ার, অপশন ডি জন ওয়েবস্টার, অপশন সি হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এভাবে যদি পড়তে পারেন ইংরেজি সাহিত্য আপনার কাছে সবচেয়ে পানি এবং প্রিয় বিষয় হবে ইনশাল্লাহ। তার মানে কিন্তু 4-এর সি, তার নাম্বার হচ্ছে 4-এর সি নাম্বার সঠিক উত্তর। দেখা যাক দেখা যাক কারা সঠিক উত্তর দিয়েছে, দেখতে চাই কারা সঠিক উত্তর দিয়েছেন একটু দেখতে চাই। আচ্ছা, নাদিয়া আফরিন রানী, আচ্ছা উম্মে হাবিবা, অপূর্বতা পলি, আজমাইন জাবির, চেরিন আইটিএস, আচ্ছা আরশি জান্নাত, মোর্শেদা আক্তার, এমডি সুমন, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। তার মানে বলেন নাম্বার 4 ক্লিয়ার কিনা? নাম্বার 4 ক্লিয়ার হলে সবাই একটু নাম্বার 4 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। নাম্বার 4 ক্লিয়ার হলে সবাই কি করবেন? সবাই কিন্তু নাম্বার 4 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। হ্যাঁ, সুইট হেলে মেক মি ইমর্টাল উইথ এ কিস, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডক্টর ফস্টাস। তিনি আসলে সেই সুন্দরী, গ্রিক দেশের বিখ্যাত সুন্দরীকে উদ্দেশ্য করে কিন্তু এটা বলেছিলেন যে সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। আচ্ছা, এবার বলেন যে নাম্বার 4টা ক্লিয়ার কি? নাম্বার 4 যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু নাম্বার 4 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। এবং আবারও বলছি, আজকের টপিক হচ্ছে ইংরেজি সাহিত্য, অর্থাৎ প্রাইমারি ও বিসিএস এর জন্য বাছাইকৃত কিন্তু ইংরেজি সাহিত্যের মেগা এবং জমজমাট কিন্তু ক্লাস চলছে, এবং কেউ কিন্তু মিস করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কিন্তু ইনশাল্লাহ। আচ্ছা, ইনা ইসলাম লিখেছেন ক্লিয়ার, রিনা কাইসার, ফারজানা ফুজি, এনএম নাজমুল লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, এইবার যাব হচ্ছে নাম্বার 5-এ। নাম্বার 5 আমরা যাবো। আচ্ছা দেখেন, নাম্বার 5-এ যাওয়ার আগে একজন বিখ্যাত কবি রয়েছেন, যে কবিকে বলা হচ্ছে দ্য পোয়েট অফ লাভ, অর্থাৎ ভালোবাসার কবি। দ্য পোয়েট অফ লাভ, যাকে বলা হয়ে থাকে এক কথায় ভালোবাসার কবি। ভালোবাসার কবি অর্থাৎ ইংরেজি সাহিত্যে এই কবির থেকে ভালোবাসা নিয়ে অনেকে অনেক কাব্য, ভালোবাসা না থাকলে কিন্তু সেই কাব্য কখনো, সে কাব্য বলেন কিংবা আসলে গদ্য বলেন বা যে কোনো সাহিত্য বলেন, সেটা কিন্তু কখনো পরিপূর্ণতা পায় না। এবং সেই ভালোবাসাটা কিন্তু সবার একটা লিমিটেশন থাকে। দেখবেন যে পৃথিবীতে এমনও মানুষ আছে যে তারা আসলে ভালোবাসার জন্য নিজেকে উৎসর্গ করেছে। তো তেমনইভাবে যদি ইংরেজি সাহিত্যের দিকে আসি, অর্থাৎ যেই ব্যক্তি তার আসলে সাহিত্যে শুধুমাত্র ভালোবাসার জন্য অমর হয়ে রয়েছে, সেই ব্যক্তি কিন্তু বলা হয়ে থাকে দ্য পোয়েট অফ লাভ, এবং সেই ব্যক্তির নাম হচ্ছে জন ডান। সেই ব্যক্তির নাম হচ্ছে জন ডান। এটা কিন্তু 1 নাম্বার এমনিতে কিন্তু আসে যে কোন কবিকে, অর্থাৎ কোন কবিকে ভালোবাসার কবি বা দ্য পোয়েট অফ লাভ বলা হয়ে থাকে। সবাই একটু নামটা লিখে রাখেন। আচ্ছা, এবং তার একটা বিখ্যাত উক্তি ছিল যে প্রেম হলো বসন্তের আগুন, প্রেম হলো বসন্তের আগুন, এবং শীতেও যার উত্তাপ আসলে কমে না। অর্থাৎ আমাদের এই জন ডান ভালোবাসা নিয়ে একটা উক্তিতে বলেছিলেন যে তার দৃষ্টিতে ভালোবাসা হচ্ছে বসন্তের আগুন, অর্থাৎ ভালোবাসার আগুন উত্তাপ যদি শীত
-ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও যদি যায়, তারপরও কিন্তু এই বসন্তের আগুন উত্তাপে কখনো কিন্তু উত্তাপের উপরে যেতে পারবে না। অর্থাৎ এক কথায় তার দৃষ্টিতে প্রেম ভালোবাসার জীবনের সবকিছু। অর্থাৎ দ্য পোয়েট অফ লাভ, এই ভালোবাসার কবি জন ডান কিন্তু একটা বিখ্যাত কিন্তু রচনা করেছিল, এবং সেই রচনার নামটা ছিল কিন্তু একটা পোয়েম রচনা করেছিলেন। সেই পোয়েমের নাম ছিল কিন্তু দ্য গুড মরো, দ্য গুড মরো। এবং এই দ্য গুড মরোতে এটা হচ্ছে একটা তার বিখ্যাত কবিতা, তার একটা বিখ্যাত কবিতা। এই কবিতায় তিনি বলেছেন যে ভালোবাসা, অর্থাৎ ভালোবাসা কিন্তু কোনো বাধা মানে না, এবং সেই ভালোবাসার অবুঝ ভালোবাসা, অর্থাৎ যেই ভালোবাসাটা অপরিপক্ক। দেখবেন যে যারা আসলে নিব্বান নিব্বি প্রেম সচরাচর আমরা বলে থাকি, দেখবেন যারা টিন এইজার, ক্লাস 6, 7, 8, 9, আসলে এই লেভেলে যারা আসলে ভালোবাসার মধ্যে পড়ে, তাদের কিন্তু অপরিপক্ক প্রেম থাকে, এবং দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের ভালোবাসা কিন্তু আসলে টিকে না। মানে প্রেম থেকে যে বিয়ে হবে সেখানে কিন্তু তারা যায় না। অর্থাৎ এক কথা অবুঝ ভালোবাসা কিন্তু মানে একদম শুরুতেই শেষ হয়ে যায়। এবং দেখবেন যে যারা আসলে ইউনিভার্সিটি লাইফের যে প্রেমগুলো হয়, সেই প্রেমগুলো কিন্তু টিকে থাকার প্রবণতা বেশি থাকে। অর্থাৎ যেই ভালোবাসার অবুঝ ভালোবাসা, সেগুলো কিন্তু আসলে কোনোভাবে টিকে থাকে না, এবং সেই অবুঝ ভালোবাসাটা কিন্তু একজন অশরীরী আত্মার মাধ্যমে আমাদের এই কবি, অর্থাৎ ভালোবাসার কবি জন ডান, তার এই দ্য গুড মরো এই কবিতা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। 40তম বিসিএস এ কিন্তু প্রশ্নটা এসেছিল যে হু রোড দ্য পোয়েম, অর্থাৎ কে এই কবিতাটা লিখেছিল, যে কবিতার নাম হচ্ছে দ্য গুড মরো। অপশন এ হচ্ছে জর্জ হারবার্ট, অপশন বি অ্যান্ড্রু মার্ভেল, অপশন সি জন ডান, অপশন ডি হচ্ছে হেনরি ভগান। তাহলে আমাদের 5 নাম্বার উত্তরটা কি হবে? সবাই একটু পাস দিয়ে উত্তরটি লিখে জানাবেন। সবাই একটু উত্তরটা লিখে জানাবেন। আমি যে ইনফরমেশন দিচ্ছি, পরীক্ষার হলে দেখবেন যে ইনফরমেশন থেকে ইনশাল্লাহ কমন পাবেন। আচ্ছা, তার মানে একটু জানাবেন যে নাম্বার 5 কি হবে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এ আর রাবেয়া শিকদার লিখেছেন সি, আমাতুল্লাহ তাহা লিখেছেন সি, আতিয়া তিশানি, ফাইজার অ্যান্ড ব্লগস, এমডি সুমন, অপূর্বতা পলি। আচ্ছা, দ্য পোয়েট অফ লাভ অ্যান্ড বিউটি, জন কিডস। আচ্ছা, দেখতে পাচ্ছি ওয়াশফিয়া জান্নাতুল জান্নাত লিখেছেন সি। সবারই কিন্তু উত্তর সঠিক হচ্ছে, এবং আমি আশা করছি ইংরেজি সাহিত্যের ক্লাস অনেকদিন পর আমিও এসেছি আজকে ক্লাস নিতে, ইংরেজি সাহিত্যের ক্লাসও অনেকদিন পর হচ্ছে। ইনশাল্লাহ প্রাইমারি এবং বিসিএস পরীক্ষার যারা পরীক্ষার্থী আছেন, ইনশাল্লাহ এই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনি যে পড়াটা পড়তে পারবেন না, সেই পড়াটাই আমি 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাকে ম্যানেজ করে দেবো। তো জাস্ট শুধুমাত্র আপনি ধৈর্য সহকারে একটু ক্লাসে থাকেন। আচ্ছা, তার মানে বলেন যে নাম্বার 5টা ক্লিয়ার কিনা। 5 ক্লিয়ার হলো সবাই একটু কমেন্টসে 5 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। সবার কমেন্টস চাই, সবাই একটু নাম্বার 5 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, সবাই যেহেতু উত্তর করেছেন, আমি চলে যাচ্ছি এবার নাম্বার 6 নাম্বারে। দেখেন কি বলেছে নাম্বার 6 এ কিন্তু একটা বিখ্যাত উক্তি রয়েছে, ফর গড সেক, অর্থাৎ আল্লাহর দোহাই লাগে, হোল্ড ইওর টাং, অর্থাৎ তোমার জিহ্বাটা বন্ধ করো, অ্যান্ড লেট মি লাভ, অর্থাৎ এবং আমাকে ভালোবাসো। আচ্ছা, আপনাদের যাদের বিয়ে হয়ে গিয়েছে অথবা যারা প্রেম করেন, এক কথায় খাঁটি বাংলায় বললাম, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা আছেন কিংবা যারা এখানে দম্পতি রয়েছেন বিবাহিত, তো তাদের মধ্যে যদি আসলে কখনো ঝগড়া হয়, তাহলে এই উক্তিটা করবেন যে ফর গড সেক, অর্থাৎ আল্লাহর দোহাই লাগে, হোল্ড ইওর টাং, অর্থাৎ তোমার মুখটা বা জিহ্বাটা বন্ধ করো, অ্যান্ড লেট মি লাভ, এবং আমাকে ভালোবাসো। দেখবেন যে এই বাক্যটা বলবেন, আপনার মানে অপরজন যদি আসলে অর্থ বুঝে থাকে, তাহলে দেখবেন যে ওই মুহূর্তে ঝগড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেন 38তম বিসিএস পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন। দেখেন আমাদের একটু আগে যার কথা বলছিলাম, অর্থাৎ জন ডান, একটু আগে যার কথা বলছিলাম জন ডান, সেই ভালোবাসার কবি দ্য পোয়েট অফ লাভ, সেই ভালোবাসার কবি দ্য পোয়েট অফ লাভের কিন্তু একটা বিখ্যাত কবিতা ছিল, সেই কবিতার নাম হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। কিন্তু তার একটা বিখ্যাত পোয়েম ছিল, কিন্তু
ক্যানোনাইজেশন পোয়েমে তিনি ভালোবাসার সংজ্ঞা দিতে দিকে কিন্তু আসলে বলেছেন যে ভালোবাসাটা কিন্তু এমন একটা জিনিস যেখানে আপনি যতটা নমনীয় হবেন, সে নমনীয় হলে কিন্তু অপর পক্ষের জন্য সে ভালোবাসাটা কিন্তু সবচেয়ে বেশি কোমলতা প্রবণ, অর্থাৎ অপরপক্ষ কিন্তু সে ভালোবাসাটাকে আলিঙ্গন করে নিবে। অর্থাৎ যদি ভালো আপনাকে বাসতে হয় প্রকৃত পক্ষে, তাহলে কিন্তু অবশ্যই অপর মানুষকে বুঝতে হবে। তার সাথে যদি বুঝতে পারেন তাকে, তাহলে আপনার ভালোবাসাটা কিন্তু আজীবন টিকে থাকবে। অর্থাৎ মূল সারমর্ম কিন্তু এখানে। এবং তিনি এই জন্য বলেছেন একটা বিখ্যাত উক্তি, ফর গড সেক, তার পার্টনারকে বলছে ফর গড সেক, আল্লাহর দোহাই লাগে তুমি আমার সাথে ঝগড়া করো না, অর্থাৎ হোল্ড ইউর টাং, বলবার মুখটা বন্ধ করো, অ্যান্ড লেট মি লাভ, অর্থাৎ শব্দ একটাই, শব্দটা কিন্তু ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। এই উক্তিটা কিন্তু আসলে কার লেখা, অর্থাৎ এক কথায় কিন্তু সেটা জন ডানের উক্তি এবং জন ডানের বিখ্যাত দ্য ক্যানোনাইজেশন পোয়েম থেকে কিন্তু নেওয়া হয়েছে। তার মানে নাম্বার 6 কি হবে একটু কমেন্টস করে জানান। নাম্বার 6 কি হবে একটু কমেন্টস করে জানান। আচ্ছা, একজন লিখেছেন যে এন্ড আমাকে ভালোবাসো। আচ্ছা, এমডি সুজাল হোসেন, অনেকের মনে আসলে ভালোবাসা মানে নতুন করে লেগে যাচ্ছে, মানে বুঝতে পারতেছি। আর সামনে শীতের পরে যেহেতু বসন্ত, আর বসন্ত মাস মানে কিন্তু ভালোবাসার মাস, তো ভালোবাসা এখন লাগলো, আপাতত পরীক্ষার মধ্যেই রাখেন, পরবর্তী অন্য ভালোবাসা দেখা যাবে। আচ্ছা, সবার কাছে জানতে চাই নাম্বার 6টা কি হবে একটু কমেন্টস করে জানাবেন। নাম্বার 6 কি হবে একটু কমেন্টস করে জানাবেন। শাহিনুর আক্তার লিখেছেন ডি। উম্মে হাবিবা, সবিতা বৈদ্য, আচ্ছা, স্বর্ণা, প্রভা চৌধুরী, সুমায়া সুলতানা, এনা নূর, ফারজান ইলা, এমএসটি আতিয়া আক্তার, নুসরাত ইয়াসমিন, কাগজের নৌকা লিখেছেন হচ্ছে ডি। তাহলে ইনশাল্লাহ আপনাদের এই 38তম বিশেষ পরীক্ষার প্রশ্ন থেকে যদি আবারও ইনফরমেশন থেকে পরীক্ষা প্রশ্ন হয়, ইনশাল্লাহ কিন্তু ভুল হবে না। অর্থাৎ তার মানে আমাদের 6 এর কিন্তু উত্তর ডি, এ ক্রস বি ক্রস সি ক্রস, উত্তর কিন্তু ডি। তার মানে নাম্বার 6টা ক্লিয়ার হলো, সবাই একটু নাম্বার 6 দিয়ে ইয়েস লিখে জানাবেন। নাম্বার 6 ক্লিয়ার হলো, সবাই একটু ইয়েস লিখে জানাবেন নাম্বার 6 দিয়ে। এবং যারা এখনো ক্লাসটি শেয়ার করেননি এবং লাভ রিয়াক্ট দেননি, আবারও বলছি আজকের ক্লাসটি যারা শেয়ার এবং লাভ রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল পিডিএফ ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ, দিয়ে দিব ইনশাল্লাহ। যারা এখনো শেয়ার করেননি এবং রিয়াক্ট দেননি, অবশ্যই আগামী 10 সেকেন্ডের মধ্যে শেয়ার এবং রিয়াক্ট দিয়ে জানাবেন। আচ্ছা, 6 ক্লিয়ার হলে একটু 6 দিয়ে ইয়েস লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আবিদা, মুস্কান, জিনাফতুল হীরা, আচ্ছা, লতিফুর রহমান, সবাই লিখেছেন হচ্ছে ইয়েস। আচ্ছা, এইবার যাব হচ্ছে নাম্বার 7 এ। দেখা যাক নাম্বার 7 এ কি বলে। আচ্ছা দেখেন, ইন টু ড্যাফোডিলস হিউম্যান লাইফ ইজ কম্পেয়ার্ড উইথ, অর্থাৎ একটা বিখ্যাত কবিতা হচ্ছে ড্যাফোডিলস কবিতা। এবং এইখানে আপনার যে বিষয়টা আসলে মূলত জানতে হবে, দেখা যাক এই কবিতাটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে ছিল। দেখা যাক আসলে কারা উত্তরটা দিতে পারে। আমি আপনাদের কাছে একটু উত্তরটা চাবো, আসলে এই উত্তরটা আসলে কারা দিতে পারেন। দেখা যাক, আপনাদের কাছে একটু উত্তরটা চাবো, দেখা যাক এই প্রশ্নের উত্তরটা আসলে কারা দিতে পারেন, একটু দেখা যাক। আচ্ছা দেখেন, রবার্ট হেরিক, দেখা যাক এই নামটা আপনাদের কাছে অনেক চেনা পরিচিত লাগতে পারে। তার নাম হচ্ছে রবার্ট হেরিক এবং তিনি হচ্ছেন দ্য ক্যারোলিন এইজের একজন বিখ্যাত কবি। তিনি দ্য ক্যারোলিন এইজের কিন্তু একজন বিখ্যাত কবি। এবং এই রবার্ট হেরিকের কিন্তু একটা বিখ্যাত কবিতা ছিল, একটা পোয়েম ছিল হচ্ছে টু ড্যাফোডিলস। তার একটা বিখ্যাত পোয়েম বা কবিতা ছিল হচ্ছে টু ড্যাফোডিলস। এবং এই টু ড্যাফোডিলস কবি তিনি বলেছেন যে, অর্থাৎ ড্যাফোডিল ফুলের সাথে তিনি মানুষের যে জীবন, অর্থাৎ হিউম্যান লাইফ, মানব জীবনকে তিনি আসলে কম্পেয়ার বা তুলনা করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে ড্যাফোডিলস অর্থাৎ ড্যাফোডিল ফুলের জীবন যেরকম ক্ষণস্থায়ী,
তেমনি ভাবে কিন্তু মানুষের যে জীবনটা, মানুষের জীবনটা কিন্তু তেমনি ভাবে আসলে টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, টেম্পোরারি বা ক্ষণস্থায়ী, এবং সেই ক্ষণস্থায়ী জীবনের সাথে কিন্তু তিনি আসলে মূলত তুলনা করেছেন। এবং তিনি আরো বলেছেন যে মানুষের জীবন হচ্ছে এতটাই ক্ষণস্থায়ী, দেখবেন যে এখন কিন্তু শীতকাল, এবং শীতকালে দেখবেন যে কুয়াশা, দেখবেন শীতকালে মর্নিংস ডিউ মানে শীতের সকালে যে কুয়াশাটা ঘাসের মধ্যে বিন্দু বিন্দু জল আনে, সেই বিন্দু বিন্দু জলটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। যখনই একটু সূর্য উকি দেয়, উকি দিলে কিন্তু শীতের যে শিশির, ভেজা শিশির, সেটা কিন্তু শুকিয়ে যায়। অর্থাৎ শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না শীতের শিশির। তেমনি ভাবে কিন্তু মানুষের জীবনটাও এতটাই ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নেই। অর্থাৎ এই ড্যাফোডিল ফুলের মধ্যে, অর্থাৎ তিনি কল্পনা করেছেন যে মানুষের জীবন কিন্তু আসলে মর্নিংস ডিউ মানে হচ্ছে শীতকালের যে কুয়াশা, সেই কুয়াশার মধ্যে কিন্তু ক্ষণস্থায়ী। অর্থাৎ এখানে হিউম্যান লাইফকে তুলনা করা হয়েছে মর্নিংস ডিউ এর সাথে। তার মানে কিন্তু সানসেট তুলনা করা হয়নি ক্রস, ফ্লোয়িং রিভারও কিন্তু ক্রস, গ্রেইং হেয়ারও কিন্তু ক্রস, তার মানে মর্নিংস ডিউ। অর্থাৎ এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। তার মানে 7 সি, 7 সি রাইট অ্যান্সার, 7 সি রাইট অ্যান্সার। আচ্ছা, দেখা যাক কারা সঠিক উত্তর দিতে। 7 সি সঠিক আনসার, 7 সি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, আমাতুল্লাহ তাহা লিখেছেন সি। আদিবা ইসলাম, মল্লিকা দাস, মেহরুন্নেসা মুন্নি, শাহিনুর আক্তার, এমডি সুমন লিখেছেন হচ্ছে সি। এভাবে যদি আপনারা টপিক ভিত্তিক আসলে প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহকারে করতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ প্রাইমারি বা বিসিএস পরীক্ষা এখান থেকে কমন কিন্তু পাবেন ইনশাল্লাহ। তার মানে কিন্তু ইন ড্যাফোডিলস অনেকগুলো তথ্য দিলাম। এটা রচয়িতা কিন্তু রবার্ট হেরিক, যাকে কিনা ক্যারোলিন এইস এর কবি বলা হয়ে থাকে। আচ্ছা, চলে গেল হচ্ছে নাম্বার 7, এবার যাব হচ্ছে নাম্বার 8-এ। নাম্বার 8টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 8টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখেন, হু রোড দ্য এপিক প্যারাডাইস লস্ট, অর্থাৎ প্যারাডাইস লস্ট কিন্তু একটা এপিক বা মহাকাব্য। আসলে এই মহাকাব্যটা রচয়িতাকে দেখেন কতগুলো চাকরি বইয়ে কিন্তু এসেছে একটা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, বারবার কিন্তু রিপিট হয়ে থাকে। আচ্ছা দেখেন নাম্বার 8-এ, আচ্ছা নাম্বার 8-এ যাওয়ার আগে আপনাকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব আসলে যাকে বলা হয় মহাকাব্যের কবি, অর্থাৎ একজনই আছে ইংরেজি সাহিত্যে, তার নাম হচ্ছে জন মিল্টন, যাকে বলা হচ্ছে আসলে এপিক পোয়েট, মানে হচ্ছে এক কথায় মহাকাব্যের কবি, মহাকাব্যের কবি, মহাকাব্যের কবি, মহাকাব্যের কবি। অর্থাৎ ইংরেজি সাহিত্যে যদি আপনি মহাকাব্যের কথাটা বলেন, বলেন সবার আগে যার নামটা উঠে আসবে তার নাম হচ্ছে জন মিল্টন, তার নাম হচ্ছে জন মিল্টন। এবং তার একটা বিখ্যাত এপিক মহাকাব্যের নাম ছিল কিন্তু প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট। এই প্যারাডাইস লস্টটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যেমন আমি যদি একটু ইসলামের দিকে ফিরে আসি, আদম এবং হাওয়া আলাইসাল্লামের ঘটনা আপনারা সবাই শুনেছেন, অবগত। অর্থাৎ আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম যখন আসলে তারা জান্নাতে ছিলেন, তখন আসলে তাদেরকে একটা ফলে, একটা নিষিদ্ধ ফলের গাছ, যার কাছে যেতে নিষেধ করা হয়, কিন্তু পরবর্তী তারা আসলে শয়তানের প্ররোচনায় সে নিষিদ্ধ গাছের ফল খান, এবং আল্লাহ তাদের কিন্তু আসলে জান্নাত থেকে নামিয়ে দেন। সেই কথাটাই কিন্তু তিনি আসলে ইংরেজিতে আসলে রচনা, ইংরেজিতে তিনি আসলে অনুবাদ বা নতুন করে আসলে ইংরেজিতে আসলে ইংরেজি ভাষা ট্রান্সলেট করেছেন। আচ্ছা, প্যারাডাইস লস্টে কিন্তু আদমকে কিন্তু বলা হয়েছে অ্যাডাম, আদমকে বলা হচ্ছে অ্যাডাম, এবং ইভকে বলা হয় ইভ, এবং তার ওয়াইফ হাওয়া আলাইহিস সালাম কিন্তু বলা হচ্ছে ইভ, এবং তার সাথে আরেকজন ছিলেন, সেটা হচ্ছে ডেভিল, সেটা হচ্ছে শয়তান। অর্থাৎ আমি যে ঘটনাটা বললাম আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম, সেই ঘটনাটা কিন্তু ইংলিশে ডাবলিং করা হয়েছে, অর্থাৎ এক কথায়। এবং সেটা নিয়ে কিন্তু আর একটা বিখ্যাত মহাকাব্য, একটা এপিক, সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট কিন্তু একটা বিখ্যাত এপিক। তার মানে আমাদের হু রোড দ্য এপিক প্যারাডাইস লস্ট কে লিখেছেন? জন মিল্টন, বার্নার্ড শ, টি.এস. ইলিয়ট, উইলিয়াম। সবাই একটু নাম্বার 8 দিয়ে কমেন্টস করে জানাবেন, সবাই একটু নাম্বার 8 দিয়ে কমেন্টস করে জানাবেন যে কে লিখেছেন। সবাই নাম্বার 8 দিয়ে কমেন্টস করে জানাবেন যে কে লিখেছেন। দেখা যাক কারা সঠিক উত্তর দিতে পারেন, কারা সঠিক উত্তর দিতে পারেন একটু দেখতে চাই, একটু দেখতে চাই। আচ্ছা, বড়লতা মজুমদার লিখেছেন এ, ফারজানা ইয়াসমিন ইলা, দীপা খাতুন, মোরশেদা আক্তার, আরুষি জান্নাত মেঘবালিকা, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আবিদা মুস্কান লিখেছেন হচ্ছে 8-এর এ। সবাইকে অসংখ্য
ধন্যবাদ। আচ্ছা, এইবার আসেন নাম্বার 9, কি বলেছে? মিল্টনস প্যারাডাইস লস্ট, অর্থাৎ একটু আগে যে প্যারাডাইস লস্ট আমরা পড়লাম সেটা আসলে মূলত কি, তো একটু আগেই বলছিলাম প্যারাডাইস লস্টে কিন্তু কে ছিল? আদম আলাইহিসসালাম, যাকে অ্যাডাম বলা হয়, হাওয়া আলাইহিসসালাম অর্থাৎ হাওয়া আলাইহিসসালাম আসলে যাকে ইভ বলা হয়ে থাকে, মানে ছিল হচ্ছে ডেভিলস, মানে হচ্ছে শয়তান, ডেভিল মানে হচ্ছে শয়তান, তিনজন কিন্তু ছিল। এবং টোটাল পুরোটাই কিন্তু একটা ধর্মীয়, মানে হচ্ছে রিলিজিয়াস এপিক, একটা ধর্মীয় বা রিলিজিয়াস এপিক। এবং এই টার্মটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের সাথে রয়েছে, আদম ইভ এবং ডেভিলের কাহিনী। তো মিল্টনস প্যারাডাইস লস্ট পুরোটা কিন্তু একটা ধর্মীয় যে মহাকাব্য, সে ধর্মীয় মহাকাব্য নিয়ে রচিত। তার মানে এ ট্রাজিক নোভেল, এ লাভ পোয়েম, এ রিলিজিয়াস এপিক, এ সায়েন্স ফিকশন। তার মানে উত্তরটা কি হবে? নাম্বার 9, একটু কমেন্টস করে জানাবেন দ্রুত। দেখা যাক কারা সঠিক উত্তর দিতে পারেন, একটু আপনাদেরকে দেখতে চাই কারা সঠিক উত্তর দিতে পারবেন, একটু দেখতে চাই। আচ্ছা, নাম্বার 9 আমরা কিন্তু রয়েছি নাম্বার 9, দেখা যাক কারা নাম্বার 9 সঠিক উত্তর দিতে পারেন, তাদের কিন্তু নামটা কিন্তু আগে আগে বলবো। আচ্ছা, উম্মে রুমা লিখেছেন সি, শিউলি আক্তার, মুসলিমা খাতুন, ইনা ইসলাম, রিনা কায়সার, কানিস ফাতেমা, জিনাফ তুলি হীরা, সবাই লিখেছেন সি। হ্যাঁ, সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। তার মানে কিন্তু আমাদের জন মিল্টনস প্যারাডাইস লস্ট কিন্তু একটা বিখ্যাত রিলিজিয়াস ইপিক। আচ্ছা, এইবার আসে নাম্বার 10, এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 10ও কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন কি বলেছে, বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন, হু সেড দিস অ্যান্ড হোয়ার। দেখেন আমরা একটু আগে যেটা পড়লাম, জন মিল্টনের প্যারাডাইস লস্ট, এটা কিন্তু আর একটা বিখ্যাত এপিক বা মহাকাব্য। এপিকে যে ডেভিল মানে শয়তান রয়েছে, সে শয়তানই কিন্তু মূলত আদম এবং ইভকে আসলে অনুপ্রেরণা দিয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। এবং সেই শয়তান কিন্তু একটা উক্তি বলেছিলেন যে বেটার টু রেইন হেল, শয়তানের কাজই কি? মানুষকে প্ররোচনা দিয়ে খারাপ কাজ করানো, এবং খারাপ কাজ করানোর মাধ্যমে তাকে আসলে হেল বা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। তো এই শয়তান একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন, অর্থাৎ স্বর্গে সেবা করা অপেক্ষা, হেভেন মানে স্বর্গ, সার্ভ মানে সেবা করা, অর্থাৎ স্বর্গে সেবা করা অপেক্ষা রেইন ইন হেল অর্থাৎ জাহান্নামের রাজা হওয়া কিংবা জাহান্নামের লাগাম নিজের পক্ষে তুলে ধরা কিন্তু আসলে অনেক বেটার। এটা শয়তানের আসলে একটা উক্তি ছিল, এবং সেই উক্তিটা কিন্তু ছিল প্যারাডাইস লস্ট, যার রচয়িতা কিন্তু ছিল আসলে জন মিল্টন। তার মানে কি বলেছে, এই উক্তিটি অর্থাৎ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন, এই উক্তিটি আসলে কে বলেছিল, হু সেড দিস, এটা কিন্তু আসলে শয়তান কিন্তু বলেছিল, শয়তান বলেছিল। তার মানে দেখেন কোন ইয়াতে বলেছিল, কোন মহাকাব্যে বলেছিল, মহাকাব্যের নাম ছিল প্যারাডাইস লস্ট। কে বলেছিল কিন্তু শয়তান। এটা কিন্তু প্যারাডাইস রিগেইনড বলা হয়নি, প্যারাডাইস লস্টে বলা হয়েছিল, কিন্তু আদম বলেনি, বলেছে কিন্তু শয়তান। এবং এটা প্যারাডাইস রিগেইনডে কিন্তু বলা হয়নি। তার মানে বি সি ডি তিনটা কিন্তু ক্রস, নাম্বার এ কিন্তু সঠিক উত্তর, নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। দেখেন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, দেখতে পাচ্ছ অনেক কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। এবং আজকের একটা ক্লাসে কিন্তু আপনাদের ইংরেজি সাহিত্যে আমি যেইগুলো আলোচনা করেছি এই টপিকে, এই বিষয়গুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আপনাদের কাছে প্রশ্ন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে, আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানান। আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আজকে যে একদম চেষ্টা করেছি
যে আগামী দিনে প্রাইমারিতে কিন্তু 3 থেকে 4 মার্কস প্রশ্ন ইংরেজি সাহিত্যে আসে, এবং বিসিএস এ কিন্তু ইংরেজি সাহিত্য মাস্ট থাকবে, এবং সেই সকল কিছু নিয়ে কিন্তু ইনশাল্লাহ আছে কিন্তু পুরোপুরি আলোচনা করেছি, পুরোপুরি কিন্তু আলোচনা করেছি। তো ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু মিনিমাম এক লাইন হলে কিন্তু লিখে যাবেন, মিনিমাম এক লাইন হলেও কিন্তু অবশ্যই লিখে যাবেন। এবং আপনারা আমাদের সকল ক্লাস কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের ইউটিউবের নাম কিন্তু বিজয় যাত্রা। জাস্ট শুধুমাত্র ইউটিউবে যাবেন, ইউটিউবে যে বিজয় যাত্রা লিখে সার্চ দিবেন, সার্চ দিলেই কিন্তু আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ভালো লেগেছে, একটু ম্যাথটা এরকম বোঝালে ভালো হতো। আশা করি ম্যাথ নিয়েও একটা ক্লাস করাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ভালো হয়েছে ক্লাস, আজকের ক্লাস সুপার, ক্লাসটা অসাধারণ হয়েছে। জামিলা চমৎকার, মোর্শেদ আক্তার অ্যামেজিং ক্লাস। আচ্ছা, পিডিএফ পাবো ইনশাল্লাহ, আগামীকালই দিয়ে দিব। আচ্ছা, তো আপনাদের জন্য একটা ঘোষণা, অর্থাৎ যারা আসলে আমার কাছে ইংরেজি পড়তে চান, তাদের জন্য এই ব্যাচটা আমার আরো আগে শুরু করতাম, যেহেতু গলার অবস্থা ভালো ছিল না। তো এই ব্যাচের ক্লাস আমি আগামীকাল থেকে শুরু করবো ইনশাল্লাহ। আগামীকাল থেকে এই ব্যাচের ক্লাস শুরু করবো, অর্থাৎ যারা একদম শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শিখতে চান, অর্থাৎ যারা এই 12 বছর ধরে ইংরেজি কোনো কিছু শিখতে পারেননি, ইংরেজি একদম বেসিক খারাপ, ইংরেজি নতুন ভাবে শিখতে চান, তাদের জন্য বলছি যে আপনি আমাকে আগামীকাল থেকে মাত্র 3 মাস সময় দিবেন, মাত্র 3 মাস সময় দিবেন। আপনাকে ইংরেজিতে একদম মানে এ টু জেড লক্ষ্য করার দায়িত্ব আমার। মানে হচ্ছে টোটাল আমি 60 থেকে 70টা ক্লাস নিব। প্রতিটি ক্লাস আমি সিক্রেট গ্রুপে, আপনি আজীবন রেকর্ড থাকে, মানে একবার ভর্তি হলে আপনি আজীবন কিন্তু ক্লাস করতে পারবেন। প্রতিটি ক্লাসে টপিক শেষ করে ইংরেজি যে মাস্টার বই রয়েছে জাহাঙ্গীর স্যারের, সেই মাস্টার বই ধরে বিগত কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সমাধান করা হবে ইনশাল্লাহ। একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। এবং যারা আমার কাছে ইংরেজি পড়তে চান, যারা আবার ইংরেজি ক্লাসগুলো এনজয় করে থাকেন, তাদের জন্য কিন্তু সুপার অফার আগামীকাল থেকে শুরু করব। অফার ফি কিন্তু মাত্র 500 টাকা, অফার ফি কিন্তু মাত্র 500 টাকা, অফার ফি কিন্তু মাত্র 500 টাকা। তো যারা ভর্তি হতে চান, আগামীকাল থেকে শুরু, অফারটার মাত্র 100 জনকে দিতে পারবো, অফারটা মাত্র আর 100 জনকে দিতে পারবো। তো যারা এই অফারে ভর্তি হতে চান এবং আমার কাছে ইংরেজি পড়তে চান, তারা কি করবেন, তারা হচ্ছে ইনবক্সে ইংলিশ লিখে মেসেজ দেন, আগামীকাল থেকে শুরু করব। আর যারা এখনই ভর্তি হতে চান, তারা স্ক্রিনে দেখা নম্বরে বরাবর 500 টাকা পাঠিয়ে আমাদের ইনবক্সে লাস্ট 2 ডিজিট জানাবেন, আমরা আপনাকে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেব ইনশাল্লাহ। একটা কোর্সে আপনার সারা জীবন ইংরেজি ভীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দ্রুত, যারা ভর্তি হতে চান, মাত্র 500 টাকায় আজীবন সার্ভিস, মানে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাসগুলো করতে পারবেন। Today's class is very nice and I hope it will be very helpful for the next week. ইনশাআল্লাহ হেল্পফুল হবে। স্যার, সহকারী শিক্ষকের পরীক্ষা কি জেলা ভিত্তিক হবে? হ্যাঁ, জেলা ভিত্তিক হবে। ডাক্তার দেখান, ভালো ওষুধ খান। হ্যাঁ, আমি ওষুধ খাচ্ছি, যেহেতু আসলে গলার কন্ডিশন আজকে মোটামুটি ভালো হয়েছে, তো আপনাদের সামনে চলে এলাম ক্লাস নিতে। আবারও বলছি, যারা আসলে ভর্তি হতে চান, স্যার আমি ভর্তি হয়েছি, ক্লাস হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে। স্যার, ইংরেজি সাহিত্য কোন টপিকগুলো পড়বো যে আমি বলে দিব। তো আবারও বলছি, যারা আমার কাছে ভর্তি হতে চান এবং ইংরেজি পড়তে চান সকল চাকরির জন্য, অর্থাৎ এই কোর্সটা বিসিএস প্রাইমারি 11 থেকে 20 গ্রেড সকল চাকরির পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। এবং ইংরেজির একদম বেসিক থেকে এ টু জেড কিন্তু কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। এবং প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাস করাবো টপিক ভিত্তিক ক্লাস শেষ করে মাস্টার বই থেকে কিন্তু প্রিভিয়াস এর প্রশ্নগুলো সমাধান করে দেব এই স্মার্ট বোর্ডে। তো যারা ভর্তি হতে চান, কি বললাম,
অনলি শুধুমাত্র ইংলিশ নিয়ে কমেন্টস করে জানান। যারা ভর্তি হতে চান, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, আপনার ক্লাস অলওয়েজ সেরা, ধন্যবাদ। যারা ভর্তি হতে চান কি করবেন, অনলি শুধুমাত্র ইংলিশ লিখে জানান, অনলি শুধুমাত্র ইংলিশ থেকে কমেন্টস করুন। আমরা কিন্তু যারা ইংলিশ থেকে জানাবেন তাদের অফারটা দিব, এর বাইরে কিন্তু কেউ অফার পাবেন না। আপনাদের সময় দিচ্ছি মাত্র 30 সেকেন্ড। যারা অফার নিতে চান শুধুমাত্র ইংলিশ লিখে কমেন্টস করুন, শুধুমাত্র ইংলিশ লিখে কমেন্টস করুন। ইংলিশ লিখে কমেন্টস করলে আমরা কিন্তু আপনাকে অফার দিয়ে দিব। আচ্ছা, রোজিনা আক্তার লিখেছেন আমি ভর্তি হতে চাই, আপনি শুধুমাত্র ইংলিশ লিখে মেসেজ দিন, আপনি ইংলিশ লিখে মেসেজ দিন। আর আমি আপনাদের জন্য একটা লিটারেচারের ছোট্ট একটা শর্ট সাজেশন তৈরি করে আমি এই বিজয়তার পেজে দিয়ে দেবো, যাতে করে আপনার ওই টপিকগুলো পড়েই পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন ইনশাল্লাহ, পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন ইনশাল্লাহ। অনলি শুধুমাত্র ইংলিশ লিখে মেসেজ দিন। ক্লাস কি আজকের মতো শেষ? হ্যাঁ, আজকের মতো শেষ। যারা ভর্তি হতে চান অনলি শুধুমাত্র ইংলিশ ব্যাচে ক্লাস করা থেকে আগামীকাল রাত 9টা ইনশাল্লাহ প্রথম ক্লাস নিব। তো যারা ভর্তি হতে চান অনলি শুধুমাত্র ইংলিশ লিখে মেসেজ দিন, অনলি শুধুমাত্র ইংলিশ লিখে মেসেজ দিন আমাদের পেজ ইনবক্সে। আপনার কাছে কিন্তু বিস্তারিত চলে যাবে ইনশাল্লাহ, আপনার কাছে বিস্তারিত চলে যাবে ইনশাল্লাহ। আর যারা লাইভে ভর্তি হতে চান, তারা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে 500 টাকা পাঠিয়ে যান, আমরা আপনাকে এখনই অ্যাড করে দিব। আগামী কখন শুরু হবে? কালকে রাত 9টায় শুরু হবে প্রথম ক্লাস, এবং পরবর্তী ক্লাসগুলো সন্ধ্যা 6:30টায় হবে। কালকে যেহেতু প্রথম ক্লাস সবার জন্য আসলে উন্মুক্ত রাখবো, আমাদের বিজয়তার পেজে হবে রাত 9টায়। পরবর্তী ক্লাস থেকে কিন্তু 6:30টায় ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে চান তারা কি করবেন, তারা হচ্ছে ইংলিশটি কমেন্টস করে জানাবেন। আচ্ছা, ইংলিশ ব্যাচ ক্লাস কয়টা থেকে একটু সময়টা বলে দিয়েন। সিনথিয়া জি বলে দিয়েছি, কালকে শুধুমাত্র রাত 9টায় হবে উদ্বোধনী ক্লাস। পরবর্তী ক্লাসগুলো কিন্তু সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং সকল ক্লাসগুলো আমার সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে ইনশাল্লাহ। স্যার আপনি লিকাপ সিরাপ কিনে খাবেন, খাবার পরে কাশি ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। জি, প্রাইমারি হেডমাস্টার নিয়ে আমি একটা বিশেষ সেমিনার আয়োজন করব, এবং সেখানে একটু জানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এখনই বিদায় নিব, আর মাত্র 20 সেকেন্ড থাকবো। এই 20 সেকেন্ডের মধ্যে যারা ভর্তি হতে চান, অফার পেতে চান, তারা শুধুমাত্র ইংলিশে কমেন্টস করে জানাবেন। তারা ইংলিশ থেকে কমেন্টস করে জানাবেন, এর বাদে কিন্তু আমরা অফারটা কাউকে দিতে পারবো না, এবং আগামীকাল থেকে ক্লাসটি শুরু হবে ইনশাল্লাহ। মাত্র 500 টাকায় আপনার সারা জীবনের ইংলিশ, মাত্র 500 টাকায় আপনার সারা জীবনের ইংলিশ শেখাবো ইনশাল্লাহ। 6:30টায় তো সুপার সাজেশনের ক্লাস হয়, ওটা আমি ক্লাসটা দেখবো, সবকিছু এক সামঞ্জস্য করে ক্লাসটা হবে। কোর্সটা প্রাইমারি সহকারী পরীক্ষার পরে শুরু করা যায় না, আমাদের কোর্স অনেকদিন লেট হয়ে গিয়েছে। আমাদের কোর্স শুরু করে দিব, আপনি চাইলে পরেও ক্লাস করতে পারেন, কিন্তু ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে। আপনি এখন থেকে 1 মাস পরে ভর্তি হলে যা পাবেন, এখনো ভর্তি হলে কিন্তু তাই পাবেন। সো মিস করবেন না, যেহেতু প্রথম থেকে ক্লাস শুরু হচ্ছে, তো এটা আসলে কেউ মিস করবেন না। অবশ্যই কিন্তু অফারে ভর্তিও নেবেন, মাত্র 500 টাকা আপনি আজীবন চাকরি না হওয়া পর্যন্ত কিন্তু। আচ্ছা, এবং যারা এখন পাঠাতে চান তারা হচ্ছে এই নম্বরে বিকাশ, রকেট অথবা নগদ, এই নম্বরে 500 টাকা পাঠিয়ে জানান। অর্থাৎ আমাদের স্ক্রিনে দেখা নম্বরে যে কোনো একটি উপায় পাঠাতে পারেন, বিকাশ, রকেট অথবা নগদ। এখনই পাঠান, এখনই অ্যাড করে দিব। যারা এখনই পাঠাতে চান এখনই অ্যাড করে দিব। আমাদের নগদ নাম্বার দেওয়া রয়েছে, দেখেন আমাদের যে স্ক্রিনে দেখা নম্বরটি, এটি নগদ, এটি বিকাশ, এটি রকেট, যে কোনো একটি উপায়ে পাঠালে আপনি আমাদের জানাবেন, আমরা লাস্ট ডিজিট জানাবেন, আমরা আপনাকে এখনই অ্যাড করে দেব ইনশাআল্লাহ।
আচ্ছা, শাহনাজ ইসলাম লিখেছেন প্রাইমারির জন্য ভর্তি হতে চান। আপনি প্রাইমারির জন্য ভর্তি হতে চাইলে আমাদের ইনবক্সে প্রাইমারি লিখে মেসেজ দিন, আমরা আপনাদের প্রাইমারি বিস্তারিত দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রাইমারি বিস্তারিত দিয়ে দিব ইনশাল্লাহ। আর আমাদের পরবর্তী যারা রেকর্ড ক্লাসটি দেখবেন তারা আমাদের স্ক্রিনে দেখা নম্বরে টাকা পাঠিয়ে জানালে কিন্তু আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাত্র 3 মাস ইংরেজি শেখাবো, এবং আপনি আমাদের পরবর্তীতে যে নতুন ব্যাচগুলো আসবে সেই নতুন ব্যাচও কিন্তু আপনাকে ফ্রিতে অ্যাড করে দিব, মানে এর বাইরে কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে চান অনলি ইংলিশ লিখে জানান, আর যারা কালকে ভর্তি হবেন আর ইংলিশ লিখে জানিয়েছেন তারা অবশ্যই কাল সকালের মধ্যে ভর্তি হয়ে নেবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব। এবং আমাদের সব কিছুই রুটিন মাফিক, সব কিছু কিন্তু রুটিন মাফিক পরিচালনা করা হবে ইনশাল্লাহ। সব কিছু রুটিন মাফিক পরিচালনা করা হবে ইনশাল্লাহ। তো আমরা আর দেরি করব না। তো যারা পাঠাতে চান তারা আমাদের এই নম্বরে, আমার মানে স্ক্রিনে দেখা নম্বরে 09873162083 নম্বরে পাঠিয়ে আমাদের ইনবক্সে লাস্ট 2 ডিজিট জানালে আমরা কিন্তু আপনাকে এখনই সিক্রেট গ্রুপ, আমরা আপনাকে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। এবং সকল ক্লাসগুলো আমি নিব, সকল ক্লাসগুলো আমি নিব একদম A to Z। স্যার, আমি সিরাজগঞ্জ জেলে তাড়াশ থানা তাড়াশ উপজেলার থেকে বলছিলাম। তাড়াশ চলন বিল দেখতে আসবেন, ছোট্ট মাছের দেওয়ার হলে আবার যদি ইনশাল্লাহ আমি যদি সিরাজগঞ্জ যাই অবশ্যই যাব। জি, তো আজকের মতো আমি আসলে এখানে শেষ করছি। আগামীকাল রাত 9টায় আমাদের এই পেইড ব্যাচের প্রথম ক্লাস সবার জন্য মতো থাকবে এই পেজে, সকলের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এবং অবশ্যই আগামীকালের মধ্যে সবাই ভর্তি হয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।